আলহামদুলিল্লাহ। এই আরাফাত ভাই, আপনি এই পর্যন্ত সাঁতার কেটে এই যে আমাদের বাংলা চ্যানেল যেটা পড়ে প্রায় 16 কিলোমিটার, হ্যাঁ, টেকনাফ টু সেন্ট মার্টিন, এটা কতবার গিয়েছেন টোটাল? 8 বার। 8বারের মতো উনি গিয়েছেন। এবং আপনারা জানেন যে উনি 1000 কিলোমিটারেরও বেশি, আপনি সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটা কত কিলোমিটার ছিল? 1004 কিলোমিটার। 1004 কিলোমিটার কত দিনে? 20 দিনে। 20 দিনে 1004 কিলোমিটার উনি দৌড়িয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা, যে উনি সাঁতার কেটে, আপনি পাড়ি দিয়েছিলেন বোধহয় যমুনা নদী নাকি? তো যমুনা নদীতে যেহেতু ব্রিজ দিয়ে উঠতে দেওয়া হয়নি, উনি সাঁতার কেটে যমুনা নদী পাড়ি দিয়ে উনি দৌড়িয়েছেন। কিন্তু উনি পায়ে হেঁটেছেন, সাঁতার কেটেছেন, কিন্তু কোনো পরিবহনে উনি ওঠেননি। এবং বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, বাংলাদেশে আর কেউ নেই, একমাত্র উনি এই পর্যন্ত এই কাজটি করেছেন। এবং উনি অনেকগুলো আয়রন ম্যান উনি পেয়েছেন। এবং আয়রন ম্যান কি আপনারা নিশ্চয়ই জানেন, যে সাঁতার, সুইমিং, তারপর সাইক্লিং এবং রানিং, এটা প্রায় প্রথমে কত কিলোমিটার সাঁতার কাটতে হয়? 3.8 কিলোমিটার। 3.8 কিলোমিটার সাঁতার কেটে, তারপর 180 কিলো সাইকেল চালিয়ে, তারপর একটা 42 কিলোর ফুল ম্যারাথন শেষ করতে হয়। এবং আপনি মানে নিম্ন কত সময় আপনি এটা করেছেন? 11 ঘন্টা 48 মিনিট। 11 ঘন্টা 48 মিনিট ছিল ওনার বেস্ট টাইমিং, আলহামদুলিল্লাহ করেছেন। এবং আপনারা জানেন যে একমাত্র বাংলাদেশি হিসেবে এই লাস্ট যে আমেরিকাতে যে এটা হলো আয়রন ম্যান 70.3, সেটাতে উনি একমাত্র বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করেছেন। এবং আমরা আপনাকে নিয়ে আসলে গর্ববোধ করি। উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর আছেন। তো আপনারা এটা মনে করার কোনো কারণ নেই যে আরাফাত শুধু দৌড়াদৌড়ি করে, সাইক্লিং করে, সুইমিং করে, শুধু সমুদ্র পাড়ি দেয়, বিষয়টা তা নয়। ওটা অ্যাডভেঞ্চার, কিন্তু এর সঙ্গে কিন্তু উনি একটা ভালো জব করছেন। তো আমাদের যারা তরুণ সমাজ, তাদের প্রতি আমাদের একটাই অনুরোধ, যে আপনারা যদি নিজের কেরিয়ার করতে চান, তাহলেও কিন্তু আপনাকে এই স্পোর্টস অনেক হেল্প করবে, তাই না? এটা আপনার, আমি আমার স্টাডির ক্ষেত্রে দেখলাম যে এটা আমাকে পুশ করে, আমার স্টাডিটা অল্প সময় করলেই মনোযোগ দিয়ে করতে পারতাম। এটা সায়েন্টিফিক্যাল একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ব্রেন ফাংশনকে অপটিমাল লেভেলে রাখবেন, তার জন্য হচ্ছে যে আমার মোটর অ্যাক্টিভিটি, অর্থাৎ রানিং, সাইক্লিং, সুইমিং বা এনি সর্ট অফ ব্যালেন্সিং অ্যাক্টিভিটি, তো এই জিনিসগুলো আপনার ব্রেন ফাংশনকে অবশ্যই ভালো রাখে, কনসেন্ট্রেট করতে সহায়তা করে, ফোকাস করতে সহায়তা করে। এখানে এন্ডোরফিনের প্রভাব আছে, এন্ডোক্যানাবিনয়েডস আছে, তারপরে আমাদের যে গাবা রিলিজ হয়, এটা স্ট্রেস ম্যানেজ করতে সহায়তা করে। এবং বিডিএনএফ রিলিজ হয়, যেটা ব্রেন ফাংশন, নতুন নতুন নিউরোজেনেসিস করতে সহায়তা করে। সো সায়েন্টিফিক্যালি এগুলো কিন্তু এখন খুব প্রুভেন। এবং আপনি যে কথাটা বলছেন, তাহলে আমরা বুঝলাম যে তরুণদের, স্টুডেন্টদের, তারা ভালো পড়াশোনা করতে, মেমোরাইজ করতে হলে, তাহলে তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারে। ডেফিনেটলি। আর মানে আমি যেটা বলবো যে এই স্পোর্টসের কারণে আমি কিন্তু যেটা বলে, আমি আমার লাইফের বেস্ট ভার্সনটা পেলাম। হ্যাঁ, লাইফের বেস্ট ভার্সনটা মিনস আমি যেটা চেয়েছি, আমি যেখানে পড়তে চেয়েছি আমি পড়তে পেরেছি, যেখানে যে চাকরিটা করতে চেয়েছি সেই উনি কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের, এখন আপনি কোন দায়িত্বে আছেন? আমি ডেপুটি ডাইরেক্টর। উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর আছেন। তো আপনারা এটা মনে করার কোনো কারণ নেই যে আরাফাত শুধু দৌড়াদৌড়ি করে, সাইক্লিং করে, সুইমিং করে, শুধু সমুদ্র পাড়ি দেয়, বিষয়টা তা নয়। ওটা অ্যাডভেঞ্চার, কিন্তু এর সঙ্গে কিন্তু উনি একটা ভালো জব করছেন। তো আমাদের যারা তরুণ সমাজ, তাদের প্রতি আমাদের একটাই অনুরোধ, যে আপনারা যদি নিজের কেরিয়ার করতে চান, তাহলেও কিন্তু আপনাকে এই স্পোর্টস অনেক হেল্প করবে, তাই না? এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থতার তো কোনো বিকল্প নাই। এবং আরেকটা জিনিস আরাফাত ভাই, যেটা মানে কনসিস্টেন্সি, মানে হচ্ছে আমাকে এটা করতে হবে, জারি রাখতে হবে, নিয়মিত করতে হবে। ইয়েস, নিয়মিতভাবে করলে এটা আসলে। এবং আমরা এটাও দেখেছি আরাফাত ভাই, যে আপনি যে কথাটা বলছেন, এটা কিন্তু কোরআন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। যেমন আমাদের বলা হয়েছে যে তুমি যদি একটা আমল নিয়মিত করে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তুমি একদিনে অনেক নামাজ পড়ে ফেললা, একদিনে অনেক তেলাওয়াত করে ফেললে, এর চেয়ে তুমি নিয়মিত যে ইবাদতটা করো, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত যদি শরীর চর্চা, যে কোনো কিছু, যেটাই আমি ভালোবাসি, সেরকম কিছু যদি আমি নিয়মিত করি, তাহলে প্রিয় দর্শক, উনি একটা চমৎকার মেসেজ আমাদেরকে দিলেন, যে কনসিস্টেন্সি, অর্থাৎ আমরা যেটাই করি না কেন, আমাদেরকে এটা নিয়মিত করতে হবে, তাই না? হ্যাঁ, এটাই। আমাদের ফ্রাস্ট্রেশন, আমাদের খারাপ লাগা, এগুলো থাকবে না। এগুলা লাইফের ফেজ আছে, দুঃখ, কান্না, হাসি, সব এগুলো থাকবে। বাট আমরা দৌড়াবো, আমরা ফিটনেস নিয়ে থাকবো, আমাদের সুস্থ থাকলে সবকিছু হ্যান্ডেল করা সম্ভব। এবং অবশ্যই পাশাপাশি আমরা সুস্থ খাবার খাবো। তো প্রিয় দর্শক, আমার পক্ষ থেকে আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাই, যে আপনারা বিষ খাবেন না। হ্যাঁ, আপনি বিষ বার্ন করতে পারবেন না। আপনি সয়াবিন তেল, আপনি মানে এই যে সুগার যে আমরা খাচ্ছি, এগুলো কিন্তু এটা কিন্তু বডিতে ইনফ্লামেশন করছে। এটা কিন্তু আপনি যতই এক্সারসাইজ করেন, আপনি বার্ন করতে পারবেন না। অনেক অ্যাথলেটরা ইন্টারন্যাশনালি কিন্তু এখন ওই যে সুগার লোড থেকে বেরিয়ে আসছে, কারণ ওরা দেখেছে যে এটাকে তারা আর্থ্রাইটিস হচ্ছে, বিভিন্ন রকম ইনজুরি হচ্ছে,
বিভিন্ন রকম ইনফরমেশন হচ্ছে, এই জন্য তারা এখন কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। আগে যেমন সুগার লোড বলতে, এখন অনেকে সল্ট লোড করছে। এখন এটা স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হচ্ছে। সবাইকে প্রিয় দর্শক মারা যেতে হবে, যে আমরা কামনা করি একটি মৃত্যু, সেটা হচ্ছে যে আমি অ্যাক্টিভিটি করছি সেই অবস্থায় আমি মারা যাচ্ছি, অর্থাৎ আমি বিছানায় পড়ে থেকে প্যারালাইজড হয়ে পচে গলে নিজের পায়খানা পেশাবের ভিতরে গড়াগড়ি করে অঙ্গহানি হয়ে অন্যের মুখাপেক্ষী হয়ে আমাদের যেন এরকম মৃত্যু আমাদের কারো কামনা নয়। তো প্রতিটি মৃত্যু আমাদের জন্য বেদনার, কিন্তু সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এটাই চেষ্টা করব যে আমরা যেটাই করি নিরাপদে করার চেষ্টা করব এবং নিজের ফিটনেসটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আপনিও বলো। আচ্ছা, বিষয়টা হলো যে আমার ওয়েটটা ছিল, আমি শুরুতে বলে নিই, আমার 92 কেজি ছিল। হ্যাঁ তো সেটা ছিল 2018 সনে। হ্যাঁ তো ভাই যখন একদিন আমি ওনার চেম্বারে গেলাম হ্যাঁ পান্থপথে, হ্যাঁ তো ভাই আমাকে বললো যে তোর তো ওয়েট বেড়ে যাচ্ছে, হ্যাঁ দৌড়াইতে হবে। হ্যাঁ তো দৌড়াই কিভাবে সেটা আমি জানতাম না, হ্যাঁ শুরুর দিকটা ছিল এরকম। তো প্রথম দিন আমি সরোয়ার্দী উদ্যানে তখন যেতাম। তো একদিন প্রথম দিন যাওয়ার পরে 100 মিটার যাওয়ার পরে আমি পড়ে গেলাম। মানে আমার অবস্থা এত, হার্টবিট এত বেড়ে গেল, আমি পড়ে গেলাম। হ্যাঁ। আমাকে একজন ধরে নিয়ে আসছে। হ্যাঁ তো এরপরে চিন্তা করলাম, না ভাই যেহেতু প্রতিদিন দেখি ভিডিও দেয় 10 কিলো 20 কিলো 15 কিলো, আমিও পারবো মনে হয় আস্তে আস্তে চেষ্টা করলে। এরপর থেকে একটু একটু করে বাড়ানো শুরু করলাম। হ্যাঁ একদিক দিয়ে আমার হার্টবিটও বেড়ে গেছে, আমি দৌড়ানোর লংজিভিটিও বেড়ে গেল। আস্তে আস্তে আমার যে ওয়েটটা ছিল সেই ওয়েটটাও কমতে থাকলো। আচ্ছা। এবং তখন আমি প্রতিদিন, আমার এক ধরনের শ্বাসের এক ধরনের কষ্ট আছে, 6 দিন পর পরই ঠান্ডা লাগে, মানে অ্যাজমা জনিত। হ্যাঁ ভাই আমাকে ওষুধও দিয়েছিল, বলছে যে তুমি যদি দৌড়াও তাহলে হয়তো বা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি এখন কোনো ওষুধই খাই না। এবং আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার ওই যে আগে নিয়মিত যে ওষুধটা খেতে হতো ওটা তো খাই না, এখন আমার ওই ঠান্ডাও লাগে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো